নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে রয়েছে আমি তস্মিনা। সেরা 10-এর শুরুতেই যে খবরে নজর রাখবো, সন্দেশখালীতে শুভেন্দুর আরডিএক্স তত্ত্ব, দিলীপের বিদেশি যোগের অভিযোগ, পাল্টা প্রশ্ন তৃণমূলের, কমিশনকে চিঠিতে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করা নিয়ে প্রশ্ন, ঘটনার পিছনে বিজেপি ইন্ধনের ইঙ্গিত, সিবিআই এনএসজির পূর্ব পরিকল্পনার অভিযোগ। ভোটের আবহে সন্দেশখালীতে এনএসজি কমান্ডো, আর তারপরেই শুভেন্দু অধিকারীর মুখে আরডিএক্স তত্ত্ব। সন্দেশখালীতে আরডিএক্স এবং ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো। প্রশ্ন উঠছে, অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিস্ফোরকের তত্ত্ব পাচ্ছেন কোথায় বিরোধী দলনেতা? মুম্বাই বিস্ফোরণে ব্যবহার হওয়া এই বিস্ফোরক বড় বড় বাড়ি উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিধানসভার বিরোধী দলনেতার মতো দায়িত্বপূর্ণ পদে থেকে এই মন্তব্য কেন করলেন শুভেন্দু? তাহলে কি এনএসজি কমান্ডো নামাতেই কি এই আরডিএক্স এর আমদানি? কেবলমাত্র দেশি বোমা নিষ্ক্রিয় করতে কেন এনএসজির বম্ব স্কোয়াডকে ডাকতে হলো? কেন রাজ্য পুলিশের বম্ব স্কোয়াডকে ডাকা হলো না? শুক্রবারের সিবিআই এনএসজির যৌথ তল্লাশি অভিযান নিয়ে একাধিক প্রশ্ন তুলে কমিশনে চিঠি লিখেছে তৃণমূল। ভোটের দিন সন্দেশখালীর ফাঁকা বাড়িতে কেন তল্লাশি? কেন রাজ্যের পুলিশ প্রশাসনকে না জানিয়ে তল্লাশি? তাহলে কি ভোট চলাকালীন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই তল্লাশি? বিজেপির ইন্ধনেই সিবিআই এনএসজির পরিকল্পনা মাফিক তল্লাশি? তৃণমূলের প্রশ্নের পাল্টা জবাব সানিয়েছে বিজেপি। শুক্রবার সন্দেশখালীতে আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হয় 3টি বিদেশি ও একটি দেশি রিভলভার, একটি দেশি ও একটি বিদেশি পিস্তল ও একটি পুলিশের রিভলভার, 9mm বুলেট, প্রচুর কার্তুজ। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীতে জমি দখলের অভিযোগে তদন্তে সিবিআই। হাটগাছা, শিমুলিয়া, 14 নম্বর ওয়ার্ড, বামুনগেরি এলাকাগুলি থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ করেন একাধিক গ্রামবাসী। অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই। গ্রামবাসীদের কাছে উপযুক্ত নথি দেখে তাদের বয়ান রেকর্ড করা হয়। সন্দেশখালীতে ফের সিবিআই পোর্টালে জমি লুট সহ একাধিক অভিযোগ। সরেজমিনে খতিয়ে দেখতে সন্দেশখালীতে তদন্তকারীরা। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরও সন্দেশখালী খবরের শিরোনামে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে সন্দেশখালীতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে। সন্দেশখালীর হাটগাছা, শিমুলিয়া, 14 নম্বর, বামনঘেরি এলাকাগুলি থেকে বেশ কিছু জমি দখলের অভিযোগ করেন গ্রামবাসীরা। অভিযোগ পেয়ে হাটগাছি গ্রাম পঞ্চায়েত, সরবেরিয়া, আগাথাটি গ্রাম পঞ্চায়েত সহ একাধিক জায়গায় সিআরপিএফ নিয়ে ঘুরে দেখে সিবিআই এর প্রতিনিধি দল। উপযুক্ত নথি খতিয়ে দেখার পাশাপাশি গ্রামবাসীদের বয়ান রেকর্ড করেন সিবিআই অফিসাররা। গ্রামবাসীদের বিশ্বাস, তাঁরা হারানো জমি ফেরত পাবেন। শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে মাছের ভেড়ি, চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জানানো হলেও ফল মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরে গ্রামবাসীদের অভিযোগ ছিল, তারা এই অভিযোগ একদিকে থানায়, অন্যদিকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে জানালেও কোনো ফল হয়নি। যার কারণে এবার সিবিআইয়ের কাছে তাদের তথ্য নথি পাঠিয়ে অভিযোগ করে তারা হয়তো আবার সেই জমি ফেরত পাবে। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার বেশ কিছু দেশি বোমা, প্রচুর আগ্নেয়াস্ত্র, বিদেশি বন্দুক। কিন্তু সন্দেশখালীর চর্চায় থাকা কে এই আবু তালেব? বছর 30-এর এক সাদামাটা যুবকের উত্থান কিভাবে? আবু তালেবের পড়শিরা অবশ্য দাবি করেছেন তিনি ভালো ছেলে। সন্দেশখালী নিয়ে ফের উত্তপ্ত বঙ্গ রাজনীতি। শুক্রবার দ্বিতীয় দফার ভোটের দিন দুপুর থেকেই শিরোনামে সরবেরিয়া। শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বন্ধ বাড়ির ভিতর থেকে উদ্ধার বেশ কিছু দেশি বোমা, প্রচুর আগ্নেয়াস্ত্র, বিদেশি বন্দুক। অস্ত্র উদ্ধারে সন্দেশখালীতে এনএসজি কমান্ডো বাহিনী, বম্ব স্কোয়াড। বিস্ফোরক উদ্ধারে স্বয়ংক্রিয় রোবট। কিন্তু যার বাড়িতে মিলল এত আগ্নেয়াস্ত্র, সেই বন্ধ বাড়ির মালিক আবু তালেব কোথায়? কেন তার বাড়িতে এত অস্ত্র শস্ত্র মজুদ? কে আবু তালেব? বছর 30-এর যুবক আবু তালেব আদিবাড়ি নেজার থানার বাউনিয়া গ্রামে। কয়েক বছর আগে এলাকার পঞ্চায়েত সদস্য হাফিজুলের বোনকে বিয়ে করেন তিনি। সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ার বাসিন্দা তসমিনা বিবির সঙ্গে তার বিয়ে হয়। বিবাহ সূত্রে গত 5 বছর ধরে মল্লিকপাড়াই তার স্থানীয় ঠিকানা। পেশায় আবু টোটো চালক। রাজবাড়ী থেকে সরবেরিয়া পর্যন্ত টোটো চালাতো সে। সূত্রের খবর, পাশাপাশি মেছো ভেরির সঙ্গে যুক্ত ছিল সে। শেখ শাহজাহানের গ্রেফতারির পর থেকেই আবু তালেব বেপাত্তা। আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর থেকে মল্লিকপাড়া এলাকায় আতঙ্কের পরিবেশ। স্থানীয়দের দাবি, আবু তালেব ভালো ছেলে, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে।
তদন্তকারীদের নজরে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্দেশখালীর বিভিন্ন জায়গা। তাহলে কি আন্তর্জাতিক অস্ত্র পাচারের সঙ্গে যোগসূত্র আছে আবু তালেবের? উঠছে প্রশ্ন। এখন আবু তালেবের খোঁজে তদন্তকারীরা। সন্দেশখালী থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ভোটের মুখে নৈহাটির বিধায়ক তথা তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে বিপাকে ফেলতে নয়া কৌশল অর্জুন সিংয়ে। নৈহাটির হাসপাতালের সঙ্গে পার্থ ভৌমিক এবং সন্দেশখালী যোগের অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট অর্জুন সিংয়ের। সন্দেশখালীতে যাবতীয় তথ্য সামনে আসছে রাজ্য পুলিশের জন্য, এমনটাই দাবি পার্থর। ভোটের মধ্যেও সন্দেশখালী তরজা জারি। এবার পারস্পরিক চাপানুতরে পার্থ ভৌমিক অর্জুন সিং। একসময় রাজনৈতিক সতীর্থ, বর্তমান প্রতিপক্ষ পার্থ ভৌমিককে নিয়ে অর্জুন সিং এর অভিযোগ, ওএনজিসি এবং সিএসআর ফান্ডের টাকায় কিছু জিনিস সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হয়েছিল। অর্জুনের দাবি, তার থেকেই স্পষ্ট নৈহাটির তৃণমূল বিধায়ক তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালীর যোগসূত্র রয়েছে। অর্জুন সিং এর অভিযোগ উড়িয়েছেন নৈহাটির মাতৃসদন হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শেখ শাহজাহান। রেশন দুর্নীতির তদন্তে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের শিকার হয় তদন্তকারী দল। তারপর থেকে বেপাত্তা ছিল শাহজাহান। পরে রাজ্য পুলিশ গ্রেফতার করে তাকে। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের দাবি, বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সূত্রেই শুক্রবার সন্দেশখালীতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, নামে এনএসজিও। শাহজাহানহীন সন্দেশখালী দফায় দফায় যতবার উত্তপ্ত হয়েছে, ততবারই রাজ্য সরকারের তরফে পার্থ ভৌমিককে সন্দেশখালীতে পাঠানো হয়েছে। এবার সেই পার্থ ভৌমিকের সঙ্গে সন্দেশখালীর যোগসূত্র তৈরি করে নতুন অভিযোগ খাড়া করে পার্থকে চাপে রাখতে চাইছেন অর্জুন সিং। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। সন্দেশখালীতে শুক্রবার বিপুল অস্ত্র। শনিবার হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। 21-এর ভোটে বিজেপি প্রার্থীর ভাইয়ের বাড়িতে মজুদ বোমা থেকে বিস্ফোরণ বলেই অভিযোগ। এলাকায় চাঞ্চল্য, পুলিশকে ঘিরে বিজেপির বিক্ষোভ। ওই বিজেপি প্রার্থীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তৃণমূলের। শুক্রবার সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র। সন্দেশখালীতে পৌঁছে যায় এনএসজি। এলাকা ঘিরে বিস্ফোরক নিষ্ক্রিয় করে কেন্দ্রীয় বাহিনী। শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করায় বিরোধীরা। ঘড়ির কাঁটা 24 ঘন্টা পেরোনোর আগেই বিস্ফোরণ বসিরহাটে। এবার বিস্ফোরণ বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে। শনিবার সকালে সন্দেশখালীর কাছেই হাসনাবাদের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি নেতা নিমাই দাসের ভাই ও বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বিস্ফোরণ ঘটে। রান্নাঘরের একদিকে বোমা ফাটে বলে অভিযোগ। বিস্ফোরণে আহত হন অনেকে। পরিবারকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। 21-এর বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জের পদ্মপ্রার্থী ছিলেন এই দিলীপ দাসের দাদা নিমাই দাস। বিজেপি নেতার ভাইয়ের বাড়িতে বিস্ফোরণে শুরু হয় রাজনৈতিক তরজা। মমতার নিশানায় বিজেপি। গেরুয়া শিবিরকে কড়া ভাষায় বিঁধেছেন কুণাল অরূপ। নিমাই দাসকে গ্রেপ্তারের দাবি তৃণমূলের। বিকেলে এলাকায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতা নিমাই দাসের বাড়ির কিছুটা দূরেই ভাই দিলীপ দাসের বাড়ি। বাড়িতে কি মজুত রাখা ছিল বিস্ফোরক? তৃণমূলের দাবি, কেন বিজেপি নেতার বাড়িতে যাবে না এনএসজি? সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশের সময় একটা বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে এফআইআর। সোমবার সোমরাজ সরকারের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ দায়ের। বাঁকুড়ার সদর থানার এফআইআর অভিযুক্ত সোমরাজ সরকারের বিরুদ্ধে। অভিযোগের কথা জানা নেই বলে সাফাই নার্সিংহোম কর্তৃপক্ষের। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের ছেলে সোমরাজ সরকারের বিরুদ্ধে। গত 24শে এপ্রিল সুভাষবাবুর ছেলের বিরুদ্ধে বাঁকুড়া থানায় এফআইআর দায়ের মৃত বধূর স্বামী তন্ময়দের। বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফআইআর গ্রহণ করে। টোটালটাই ওদের চিকিৎসা গাফলাতি, যেটা প্রমাণ আমি দিয়ে দিয়েছি, এবং তদন্ত কমিটি যারা গঠন ছিলেন, এক্সপার্ট টিম ছিলেন, তারাও তদন্ত করে সেই রিপোর্টই জমা দিয়েছে। আমার কথা অনুযায়ী বলতে আমি যেটা প্রথম অভিযোগ করেছিলাম যে চিকিৎসকের ভুল আছে এবং হার্ডু হসপিটালে ভুল আছে, গাফলাতি আছে, চিকিৎসা গাফলাতি টোটালটাই, সেটা আমি অভিযোগ করেছিলাম। সেই তদন্ত কমিটি তদন্ত করে সেই অভিযোগ প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ তাদের গাফলাতি ছিল। কিন্তু ঠিক কি হয়েছিল? গত 21শে মার্চ বাঁকুড়ায় সুভাষ সরকারের নার্সিংহোম হিসেবে পরিচিত একটি নার্সিংহোমে ভর্তি হন কামারপাড়া এলাকার মৌসুমী দে। ওই দিনই অস্ত্রোপচারের পর এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি। অভিযোগ,
চিকিৎসার গাফিলতিতে অপারেশনের পর থেকে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে ওই প্রসূতিকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। গত 25শে মার্চ দুর্গাপুরের ওই নার্সিংহোমে মৃত্যু হয় মৌসুমীদের। চিকিৎসায় গাফিলতির কারণেই মৌসুমীদের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে 26শে মার্চ বাঁকুড়ার ওই নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান মৃতার পরিজন সহ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। চিকিৎসায় গাফিলতির অভিযোগ খতিয়ে দেখা শুরু করে স্বাস্থ্য দপ্তর। সম্প্রতি বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে একটি রিপোর্ট পাঠানো হয় রাজ্য স্বাস্থ্য দপ্তরে। সূত্রের খবর, এরপরই গত 24শে এপ্রিল মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে বাঁকুড়া সদর থানার পুলিশ সুভাষ সরকারের ছেলে চিকিৎসক সোমরাজ সরকারের নামে এফআইআর গ্রহণ করে। এর আগেও এই নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছিল বলে জানান তৃণমূলের বিধায়ক অরূপ চক্রবর্তী। মানুষকে চিকিৎসার জন্য নিয়ে সেই খুন করে দেবে, অনিচ্ছাকৃত খুন যদি বলছে তো তাও এটা হওয়াটা ঠিক না। এই নার্সিংহোমের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে, ভুল চিকিৎসা হয়, কারণ যে ধরনের অপারেশন করা দরকার সেই ধরনের অপারেশন করার অথরিটি ছেলের নেই। তবে অভিযুক্ত নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি অভিযোগের ভিত্তির কথা জানা নেই। স্বাস্থ্য দপ্তর যে স্টোকস করেছিল তার জবাব দেওয়া হয়েছে, তবে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে অফিসিয়ালি আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। খবর এলে অবশ্যই আমরা লয়ারের সঙ্গে কথা বলে আপনাদের প্রকাশ করেছি। সেটা সিওমএইচের যে ব্যাপার স্যাপার ছিল সেখানে সিওমএইচকে আমরা পেপার জমা দিয়েছি, কিন্তু এফআইআর হয়েছে আপনাদের মুখ থেকে মাত্র শুনলাম আমরা। তো এরপর আমরা বললেন এবার লয়ারের সঙ্গে কথাবার্তা বলে আমরা উত্তর দেবো। অভিযুক্ত চিকিৎসক সোমরাজ সরকারের বক্তব্য মেলেনি, তাকে ফোনেও পাওয়া যায়নি। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। ফের নদী বাঁধ নিয়ে দুর্নীতির অভিযোগ জলপাইগুড়ির বানারহাটে নেপালি বস্তিতে ছোট পাথর ব্যবহার করে নদী তৈরির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সেচ দপ্তরের উদাসীনতা, বেআইনি এবং বিপজ্জনকভাবে নদী বাঁধ তৈরি হচ্ছে বলে এমনটাই অভিযোগ এলাকাবাসী এবং বিরোধীদের। নির্বাচনের কাজে ব্যস্ত প্রশাসনের কর্তারা, সেই সুযোগে ফের একবার বেআইনিভাবে নদী বাঁধ তৈরির অভিযোগ উঠল বানারহাটের নেপালি বস্তিতে। কয়েক বছর আগে বর্ষায় আংরা ভাষা নদী গর্ভে বিলীন হয়েছিল নেপালি বস্তি। বিঘার পর বিঘা চাষের জমি, চা বাগান, ভিটেমাটি হারিয়েছিলেন অনেকেই। সব হারিয়ে গোয়াল ঘরে আশ্রয় নিয়েছিলেন নেপালি বস্তির বাসিন্দারা। তখন থেকেই নদীতে বাঁধ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। কোটি কোটি টাকা খরচ করে নদী বাঁধ তৈরির উদ্যোগও নিয়েছিল সেচ দপ্তর। এবার সেই নির্মাণেই দুর্নীতির অভিযোগ তুলছেন এলাকাবাসী। কাজ তো হচ্ছে অল্প অল্প, কিন্তু ওই পাথর ছোট, বড় পাথর দিলে তো ভালো কাজ হইতো। এখন কাজও তো ভালো হয় নাই, এই ছোট ছোট পাথর দিয়ে হবে? বান নাই, বানা আসলে তো চলে যাবে এই বানটা। আমরা চাচ্ছি যে বড় বড় পাথর দাও, ভালো করে বানাই দাও। হ্যাঁ, এই ছোট ছোট পাথর দিয়ে তো হয় না, নিজে ওরাই আসলে মানে যে কন্ট্রাক্টরাই বুঝবে এটা তো কন্ট্রাক্ট আনছে না কে আনছে সেটা তো আমরা জানি না, খালি পাথরটাই ছোট দেখতেছি। আপনার বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতা ও সেচ দপ্তরের মদতেই বাঁধের খাতে বরাদ্দ মোটা অঙ্কের টাকা নয়ছয় হচ্ছে। কাঠমানির পরিমাণ এত বেড়ে গেছে যে পাথর এখন আর বড় পাথর নেই, ছোট পাথরে পরিণত হয়েছে। যে পাথর দিয়ে কাজ করার কথা ছিল সেই পাথর দিয়ে কাজ হচ্ছে না। স্বাভাবিকভাবে কাঠমানির টাকাটা বেশি দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকের যদি একাংশের মদত না থাকে তাহলে এই তো নিম্নমানের কাজ হতে পারে না। এটা দিনে দুপুরে ডাকাতি। তৃণমূল কংগ্রেস মানে চোর, আর চোরের দল এই ধরনের কাজ করবে, স্বাভাবিক। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে শাসক দলের দাবি, ঠিকমতো কাজ হচ্ছে না বলে সেচ দপ্তরে অভিযোগ জানানো নিয়ম, আর কাজের গুণগত মান খতিয়ে দেখার কথা পুরসভার ইঞ্জিনিয়ারদের। দুর্নীতির সঙ্গে তৃণমূল কোনোভাবেই যুক্ত নয়। অবশ্যই আমরা এই বিষয়টা দলীয়ভাবে তদন্ত করব। তদন্ত করার পরে যদি দেখি অরিজিনাল কোয়ালিটিটা খারাপ হচ্ছে, আমরা অবশ্যই ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানাবো। পরবর্তীতে সেই কাজটাকে সুন্দরভাবে যেন হয় সেই ব্যবস্থা আমরা করব। নদী বাঁধে দুর্নীতির অভিযোগ লিখিত আকারে জমা পড়লে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সরকারি কাগজপত্রের নিয়মের গেরো এড়িয়ে ঠিক পদ্ধতিতে নদী বাঁধ কবে তৈরি হবে তারই অপেক্ষায় বানারহাটবাসী।
আগামী বর্ষার আগে নদী বাঁধ তৈরি শেষ হলে তারা বেঁচে যাবেন বলেই আশা নেপালি বস্তির বাসিন্দাদের। দম নিতে পারছি না, এই কথাটা বারবার বললেও শুনল না পুলিশ। মৃত্যু হলো অভিযুক্তের। মার্কিন মুলুকে ওয়াহওয়েতে ফের পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে আটক করার সময় পুলিশ তাকে মাটিতে চেপে ধরলে দম না নিতে পেরে মৃত্যু হয় 53 বছর বয়সী অভিযুক্তের। ঘটনাটি ফের 2020 সালের জর্জ ফ্লয়েডের হত্যার স্মৃতি ফের উস্কে দিয়েছে। গত 18 এপ্রিল মার্কিন মুলুকে ওহায়োতে একটি গাড়ি দুর্ঘটনা ঘটে, যার তদন্তে নেমে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দুর্ঘটনাস্থল থেকে দ্রুত পালায় বলে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারে পুলিশ। অভিযুক্ত 53 বছর বয়সী ফ্র্যাঙ্ক টাইসন। স্থানীয়রা জানায় অভিযুক্ত টাইসন একটি রেস্তোরাঁতে ঢুকেছে। সেই রেস্তোরাঁতে তদন্তকারী আধিকারিকরা গিয়ে টাইসনকে আটক করতে গেলেই মৃত্যু হয় ফ্র্যাঙ্ক টাইসনের। ওহাইও পুলিশ বিভাগ সংশ্লিষ্ট আধিকারিকের বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে টাইসন প্রথমেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শেরিফকে ডাকতে বলেন, কিন্তু পুলিশ তার কোনো কথা না শুনে টাইসনকে মাটিতে ফেলে তার ঘাড়ের ওপর পা দিয়ে চেপে ধরে। ফ্র্যাঙ্ক একাধিকবার বলেছেন যে তিনি দম নিতে পারছেন না, কিন্তু শোনেনি পুলিশ। কিছুক্ষণ পরেই নিস্তেজ হয়ে পড়েন 53 বছর বয়সী ওই ব্যক্তি। পরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 36 মিনিটের ভিডিও ফুটেজটি স্থানীয় একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পুলিশ, তবে এই ঘটনা 2020 সালের পুলিশি অত্যাচারে জর্জ ফ্লয়েডের স্মৃতি উস্কে দিয়েছে। সেখানেও গলায় পা দিয়ে জর্জ ফ্লয়েডের ওপর অত্যাচার করে পুলিশ। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তাঁরও, যাকে কেন্দ্র করে মার্কিন পুলিশের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও অমানবিক অত্যাচারের অভিযোগে তীব্র প্রতিবাদ হয় দেশে জুড়ে। অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছিল। এক্ষেত্রেও এই ঘটনায় সংশ্লিষ্ট 2 পুলিশ আধিকারিককে চিহ্নিত করা হয়েছে। আপাতত দুজনকেই বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু করেছে প্রশাসন। কলকাতা টিভি। ফের লোহিত সাগরে আক্রমণ চালালো ইরান সমর্থিত হুতিরা। ক্ষেপণাস্ত্রের আক্রমণে ক্ষতি হয়েছে ভারতগামী একটি তৈলবাহী জাহাজের। নিজেদের আক্রমণের কথা স্বীকার করেছে হুতি গোষ্ঠী। গত 7 অক্টোবর থেকে শুরু হয়েছে যুদ্ধ। গাজা দখলের লড়াইয়ে মেতে উঠেছে ইসরায়েল এবং হামাস। অন্যদিকে এই যুদ্ধে প্রাণ হারিয়েছে হাজার হাজার সাধারণ মানুষ। এই যুদ্ধে এখন উল্টো সুর গাইলেও প্রথম থেকেই নেতানিয়াহুর পাশে রয়েছে বাইডেন প্রশাসন। অন্যদিকে ইসরায়েলকে সমর্থন করে না হুতিরা, তারা বরাবরই সমর্থন করে এসেছে হামাসকে। অন্যদিকে সম্প্রতি ইহুদিদের আক্রমণ করেছে ইরান। এবার ইরান সমর্থিত হুতিরা ফের আক্রমণ চালিয়েছে লোহিত সাগরে। মূলত ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে হুতিরা। বারবার আমেরিকা যুক্তরাষ্ট্রের বারণ সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হতে নারাজ হুতি সংগঠন। এই আক্রমণের ফলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভারতগামী একটি তেলের ট্যাঙ্কারের সামান্য ক্ষতি হয়েছে বলে খবর। এই ট্যাঙ্কারটি মূলত রাশিয়া থেকে ভারতে যাচ্ছিল বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এই আক্রমণের কথা স্বীকার করে নিয়েছে হুতি সংগঠন, তবে এই ঘটনা ফের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বড় ক্ষতি বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। কলকাতা টিভি। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।